ক্লাস 9 এর আজকে আমরা রাশি বিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে সেটা আলোচনা করব। দেখো, রাশি বিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারটাতে আমাদের মেন কাজ হচ্ছে তথ্যের চিত্র মানে প্রতিস্থাপনটা করতে হবে, তথ্যকে চিত্রের আকারে বোঝাতে হবে। তাহলে চিত্র উপস্থাপনে আমাদের দু রকমের পদ্ধতি এখানে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে স্তম্ভ লেখ, যেটা তোমরা ক্লাস 6 এ করেছিলে, তারপর 7 এ দ্বিস্তম্ভ লেখ করেছিলে। সুতরাং স্তম্ভ লেখ সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে, ঠিক আছে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে। তো পরিসংখ্যা বহুভুজের ব্যাপারে আমি পরে আসছি। আপাতত আমরা যেটা জানি অলরেডি করতে, যে আয়তলেখ অঙ্কন, সেখানে যেটা আমরা বেসিক যেভাবে আমরা এঁকেছি সেটা হচ্ছে এই রকম ভাবে যদি তথ্য দেওয়া থাকে। কিরকম ভাবে? যেমন দেখো, এখানে 70 থেকে 105, 105 থেকে 140, তাহলে এর যেটা ঊর্ধ্বসীমা, এর সেটা নিম্ন সীমা। এই পদ্ধতিকে কি পদ্ধতি বলে? এই পদ্ধতিকে বলে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। তার কারণ 105 যদি কারুর পরিসংখ্যা হয়, সেটা এই শ্রেণীতে জায়গা পাবে না, এই শ্রেণীতে জায়গা পাবে। কোন শ্রেণীর যেটা ঊর্ধ্বমান বা উচ্চমান, সেই মানটা যখন আসবে সেটা পরের শ্রেণীতে জায়গা পাবে, ঠিক আছে। এই পদ্ধতিটা আমরা জানি, সেটা হচ্ছে শ্রেণী বহির্ভূত পদ্ধতি। তা আমাদের পক্ষে পুরনো জ্ঞান কাজে লাগিয়েই কোনো নতুন জিনিস না জেনে মানে স্তম্ভলেখ আঁকা সম্ভব যদি শ্রেণীগুলো বহির্ভূত পদ্ধতিতে দেওয়া থাকে এবং যদি শ্রেণী দৈর্ঘ্যগুলো সব সমান থাকে। তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে দেখে নেবে যে এই জায়গাটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আছে কিনা, মানে এর যেটা উচ্চমান এর সেটা নিম্নমান কিনা। যদি হয় খুব ভালো কথা। তারপরেই তুমি দেখে নেবে শ্রেণী দৈর্ঘ্যটা সবারই সমান কিনা। এই দুটো যদি মিলে যায়, তাহলে আমরা যেভাবে গ্রাফ আঁকি, যেভাবে আমরা স্তম্ভ আঁকি, ঠিক সেইভাবে আঁকবো। শুধু একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে দেখো এখানে শ্রেণীর যে নিম্নমানটা, প্রথম শ্রেণীর নিম্নমানটা শুরু হচ্ছে 70 দিয়ে। তাহলে 70 দিয়ে যদি শুরু হয়, আমরা গ্রাফটা আঁকার সময় একটাই কাজ করে নেবো। আচ্ছা, আপাতত আমি তোমাদেরকে বোঝানোর জন্য ফ্রি হ্যান্ডে খাতায় আঁকছি, সাদা পাতায়। তারপরে বোঝানো হয়ে গেলে আমরা লাস্টে দু রকমের গ্রাফ পেপার, একটা হচ্ছে মিলিমিটার গ্রাফ পেপার, একটা ইঞ্চি গ্রাফ পেপার, দু রকমের গ্রাফ পেপারই কিভাবে সুন্দর করে মানগুলো নিতে হবে যাতে করে সুন্দর করে গোটা গ্রাফ পেপারটা ভর্তি হয়, সেটা আমরা পরে দেখাবো। এখানে আমরা মান নিয়ে মাথা ঘামাচ্ছি না, এখানে আমরা কিভাবে আঁকবো তার পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি সাদা পাতায়। তা দেখো, প্রথমেই আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো টেনে নেবো গ্রাফ পেপারের মধ্যে, যেখানে এক্স অক্ষ বরাবর আমাদের কি থাকবে? শ্রেণীগুলো থাকবে, আর ওয়াই অক্ষ বরাবর পরিসংখ্যা থাকবে, ঠিক আছে। তাহলে এই অক্ষ বরাবর কি থাকবে? শ্রেণী থাকবে, আর এই অক্ষ বরাবর থাকবে পরিসংখ্যা, ঠিক আছে। তাহলে দেখো, যখন আমার এখানে 0, এটা তো 0, তাহলে যখন 70 দিয়ে আমার শ্রেণীটা শুরু হচ্ছে, তাহলে আমি কি এখান থেকে একবারে 70 ঘর চলে যাব এদিকে দিয়ে আঁকা শুরু করব? তাহলে তো আমার গ্রাফ পেপারে জায়গা নাও ধরতে পারে, তাই না? তাহলে সেই সমস্যার সমাধান করার জন্য আমরা এইখানটাতে একটু রাবার দিয়ে মুছে দিয়ে এরকম একটা দাগ টেনে দেবো, ঠিক আছে। এরকম দাগ টানতে পারি, অথবা এরকম দাগ টানতে পারি, এই করে, এরকম করে এই করতে পারি, ঠিক আছে। তাহলে এইটার মানে দাঁড়াচ্ছে কি না, এখানটায় আমাদের জিনিসটা কাটা আছে। তার মানে 0 থেকে হচ্ছিল, তারপর আমি কেটে একবারে এখানে 70 লিখে দিয়েছি। তাহলে একদম 0 থেকে 70 পর্যন্ত আমার যাওয়ার দরকার নেই। তাহলে এরপরে কি কাজ আমাদের? এরপরে দেখো, তোমার শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 35, তাহলে তুমি গ্রাফ পেপারের 10 ঘর সমান কি 20 ঘর সমান, যেটা তোমার খুশি সেইটা সমান তুমি 35 ধরতে পারো। তাহলে 10 ঘর অন্তর অন্তর তুমি একটা করে দাগ কেটে দিলে, ঠিক আছে। মানে তুমি নির্দিষ্ট একটা শ্রেণী দৈর্ঘ্য আছে, সবারই শ্রেণী দৈর্ঘ্যটা সমান। এবার তুমি সেটা গ্রাফ পেপারে কত ঘর নেবে, সেটা তোমার গ্রাফ পেপারে কতগুলো ঘর আছে তার উপর নির্ভর করছে, তাই না? তাহলে এখানে আমার শ্রেণী দৈর্ঘ্য শুরু হচ্ছে 70 থেকে, তাহলে এখানে লিখবো 70, এখানে লিখবো 105, এখানে লিখবো 140, তারপরে যেটা উচ্চমান, তারপরে উচ্চমান কত 175 লিখলাম এখানে,
তারপরে 210 লিখলাম এখানে, তারপরে 245 লিখলাম এখানে, তারপর আবার একটা হবে সেখানে হচ্ছে 280 লিখলাম, এটা আরেকটু থাকবে ফাঁকা, ঠিক আছে। তাহলে এরকম ভাবে লিখে নেবো, যেখানে এই গ্যাপটা তোমার যে 35 ঘরই হতে হবে, এটা 35 বাড়ছে, ঠিক আছে, 70 থেকে 105 মানে 35 বাড়লো, 105 থেকে 140 মানে আবার 35 বাড়লো, কিন্তু তার মানেই যে তোমাকে এই মাঝখানের যে ঘরগুলো ছোট ছোট 35টা ঘর গ্যাপ নিতে হবে তার কোনো মানে নেই। তুমি এখানে যতগুলো খুশি নিতে পারো যাতে তোমার গ্রাফ পেপারের নিচেটা পুরো ভর্তি হয়। বেশ, তাহলে আমি ধরো এখানে মনে মনে 10 ঘর করেই নিয়েছি। তাহলে এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে এগুলো কতটা করে ওপরে উঠবে সেটা ভাবা। তাহলে এখানে দেখো আমাদের পরিসংখ্যা কিরকম আছে, 7, 13, 11, 13, 4, 2 এরকম আছে। আমি আপাতত কতগুলো ঘর নেব সেই প্রসঙ্গে যাচ্ছি না, তার কারণ আমাদের সাদা পাতা। তাহলে আমি মনে মনে ভাবছি আচ্ছা এটা 7 ঘরই হলো, এটা 7 ঘর উঠলো ধরো, তারপর একটা 13 ঘর উঠলো, তারপর একটা 11 ঘর উঠলো, তারপর একটা আবার 13 ঘর উঠলো, তারপর একটা 4 ঘর উঠলো, তারপর একটা 2 ঘর উঠলো। তাহলে এইভাবে আমাদের স্তম্ভ আঁকা হয়ে গেল, ঠিক আছে। তো এবারে আমি যদি গ্রাফ পেপারের কথা ভাবি, সেখানে আমি যদি এইটা 7 ঘর বলেছে 7 ঘরই যদি নিই তাহলে কিরকম হবে দেখো। দেখো এটা হচ্ছে আমাদের ইঞ্চি ডিভিশনের গ্রাফ পেপার, ঠিক আছে। তাহলে ইঞ্চি ডিভিশনের গ্রাফ পেপারে আমরা যখন ছকটা আঁকবো তখন একটা ঘর আমাদের ছেড়ে দিতে হবে, তার মানে এই কোনটা এদিকে এক ঘর এদিকে এক ঘর ছেড়ে দিলাম, মানে এক ঘর মানে এটা কটা ছোট ছোট ঘর আছে, 10 ঘর। তাহলে এদিকে 10 ঘর এদিকে 10 ঘর ছেড়ে দিয়ে আমি যদি এখান থেকে গ্রাফটা আঁকি তাহলে তারপরে আমার উঠছে ক ঘর, 7 ঘর। তার মানে প্রথম স্তম্ভটা মাত্র এইটুকু হাইট হবে, এইখান থেকে এইটুকু হাইট হবে, তাই তো। আর সব থেকে লম্বা যেটা সেটার হাইট হবে তারপরে দেখো কতটা, এই যে এটা হয়ে গেল 10, তারপর 13, এইটুকু। তার মানে আমার এইটুকু মধ্যে গোটা গ্রাফ পেপারের সমস্ত স্তম্ভ আঁকা হয়ে যাচ্ছে। আর গোটা গ্রাফ পেপারটা কত বড়, এত বড়। তাহলে এত বড় গ্রাফ পেপারে এইটুকু যদি আমি ছবি আঁকি সেটা নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না। তাহলে প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অক্ষটা এঁকে নেওয়ার পরে যে ঘরগুলো বাদ দিয়েছি আমি, এদিকে 10 ঘর এদিকে 10 ঘর বাদ দিয়েছি, ঠিক আছে। বাদ দেওয়ার পরে আমার কত ঘর পড়ে থাকছে সেটা আমাকে গুনে নিতে হবে। তাহলে দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 90 পর্যন্ত আমাদের গেলে এই পর্যন্ত থেকে যাবে, সেখানেও আমাদের যা চলবে না। তাহলে যাই হোক 90টা ঘর আমাদের রয়েছে, ঠিক আছে। তাহলে 90টা ঘরের মধ্যে আমাকে সব থেকে বেশি আঁকতে হবে কত, 13 ঘর, তাই তো। তাহলে দেখো যেহেতু এখানে 13 হচ্ছে আমার সব থেকে বড় পরিসংখ্যা, আমরা 13 সংখ্যাটা নিয়ে কাজ করা মুশকিল, তার কাছাকাছি একটা বড় ভালো দেখতে সংখ্যা চয়েস করে নেব, যেমন 15। তাহলে 15 যদি আমি নিই তাহলে দেখো 6, 15, 90 হয়ে যাচ্ছে। তাহলে আমার তো 15 পর্যন্ত আঁকার দরকার নেই, আমি তো আঁকবো হচ্ছে যে 13 পর্যন্ত। তাহলে আমি যদি এইদিকে ছোট ছোট 6 ঘর করে নিয়ে 1 করে বলি, তার মানে আমি এইখান থেকে শুরু করলাম, তো এখান থেকে 6 ঘর পরে আমি বললাম 1, আবার 6 ঘর পরে বললাম, মানে 6 দুগুণে 12, 12 তে গিয়ে বললাম 2, আবার 18 তে গিয়ে বললাম 3। যদি আমি এইভাবে নিই তাহলে আমার জিনিসটা বেশ বড় হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, দেখো এই সমস্যাটাকে ফেস করতেই হবে তোমাদের, না করলেও জিনিসটা করা যাবে কিন্তু অতটা ভালো হবে না। তা দেখো আমি 6 ঘর করে করে 1 নিচ্ছি, ছোট ঘরের সব থেকে ছোট যে ঘর আছে তার 6 ঘর সমান 1, 1 বলছি আমি, ঠিক আছে। 1 কি, দাঁড়াও এখানে 1 সেকেন্ড পড়ে নি, এটা কি বলেছে এগুলো, শ্রেণীর দৈর্ঘ্য, কি জিনিসটা কি, একটি পরিবারের সংখ্যা নাকি এটা, বেশ যাই হোক পরিবারের সংখ্যা। তাহলে আমি বললাম যে 1 ঘর ওয়াই অক্ষ বরাবর সব থেকে ছোট 1 ঘর সমান একটি পরিবার। আমি জানি না এগুলো কি বলেছে, 7, 13, 11 গুলো কি আমি জানি না, পরিবারই বোধহয়। তো যাই হোক, তা পরিবারের সংখ্যা বলছি আমি 1 ঘর সমান, তাহলে সব থেকে ছোট, সরি সব ওয়াই অক্ষ বরাবর সব থেকে ছোট 6 ঘর সমান একটি পরিবার বলছি, ঠিক আছে। তাহলে একটা পরিবার 6 ঘর মানে 12 থেকে 2 হবে, 18 থেকে 3 হবে, এইভাবে আমি যদি গ্রাফটাকে টেনে নিই তাহলে এখানে 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো, তারপর 24, 24 মানে কোথায় দেখো এটা 20, এটা 25, তাহলে 25 এর 1 ঘর আগে 24, এখানে গিয়ে 4 লিখবো, এইভাবে করতে পারি।
কিংবা তুমি 6 ঘর করে না নিয়ে যখন তুমি দেখলে আচ্ছা 6 ঘর করে নিলেও ধরে যাচ্ছে, ঠিক আছে অত দরকার নেই, আমি 5 ঘর করে নেবো, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। তাহলে এখানে 1 দিলাম, এখানে 0, তারপর এখানে 1, আমি এখানে ফোন এসেছিল একটা, সরি, এখানে আমি 0 দেবো, 6 গিয়ে 1 দেবো, 12 গিয়ে 2 দেবো, ঠিক আছে এইভাবে দেবো। এবার দেখো যদি আমি 5 ঘর করে নিই তাহলে এখানে 0-তে আমি 1 দিচ্ছি, 5-এ গিয়ে আমি 0-তে আমি সরি এখানে আমি কত দিচ্ছি 0 দিচ্ছি, এখানে 5-এ গিয়ে 1 দিচ্ছি, 10-এ গিয়ে 2 দিচ্ছি, আমি তোমার এটা কত 15, মানে 5 ঘর করে করে তোমার দেখা সুবিধা, কারণ মোটা মোটা দাগ রয়েছে। তাহলে এখানে গিয়ে আমি 3 দিচ্ছি, এইভাবেও করতে পারো, তাহলেও কি হবে না গ্রাফ পেপারটা পুরোটা ভর্তি হবে। এবারে গেল এটা হচ্ছে যে আমার শ্রেণীর দৈর্ঘ্য, শ্রেণীর মানে পরিসংখ্যাটার যে স্তম্ভটা হবে সেটা কতটা উঁচু হবে, এদিকে যে আমার পরিসংখ্যাগুলো লেখা থাকবে সেখানে কি গ্যাপিংটা দেবো সেটা নিয়ে আমি বললাম। কিন্তু এই দিকে কিভাবে আমি শ্রেণীর দৈর্ঘ্যটা নেবো সেটা আমি যখন খাতায় বুঝিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানে তো আমাকে ঘর গুণে করতে হবে। তাহলে ঘর গুণে যদি করি, দেখো আমার এখানে প্রথমেই আমাকে একটা কাটা দিয়ে 70 থেকে শুরু করতে হবে। তাহলে তার জন্য আমি ধরো এই 5টা ঘর ছেড়ে দিলাম, তাহলে এইখানে আমি ওই কাটা চিহ্নটা দিয়ে এইখান থেকে আমি যদি 70 লেখা শুরু করি, তাহলে আমি কতগুলো ঘর পাচ্ছি দেখো, 10, 20, 30, 40, 50, 60, একটু এদিকেও ফাঁকা দিতে হবে, 60টা ঘর পাচ্ছি। তাহলে 60টা ঘর, আর তোমাকে কতগুলো শ্রেণী এখানে আঁকতে হবে, দেখো কতগুলো শ্রেণী আঁকতে হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে খুব সুন্দর 6টাই শ্রেণী আঁকতে হবে, 60টাই ঘর আছে, তাহলে 10 ঘর 10 ঘর করে আমি একটা করে শ্রেণী আঁকতে পারি, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে শুরু করে এইখানে আমি 170 লিখলাম, এখানে 105 লিখলাম, ঠিক আছে, এইখানে 70 লিখলাম, এখানে 105 লিখলাম, এখানে 140 লিখলাম, এখানে 175 লিখলাম, এখানে 210 লিখলাম, এখানে 245 লিখলাম, আর এখানে 280 লিখলাম। এইভাবে করলেও হয়ে যাবে আমার। আর যদি আমি এত বাড়াতে না চাই তাহলে তুমি 5 ঘর করেও নিতে পারো, ঠিক আছে। আর তোমাকে যে 10 আর 5ই নিতে হবে তার মাঝামাঝি কিছু নেওয়া যায় না তাও নয়, তুমি এদিকে আরেকটু যদি একটা গোটা শ্রেণী, সবসময় আঁকার সময় একটা কাজ করা ভালো, সেটা হচ্ছে তোমার যে শ্রেণী দৈর্ঘ্য যেটা তুমি যত ঘর নিচ্ছ, যেখান থেকে তুমি স্তম্ভটা আঁকা শুরু করছো তার আগেও ঠিক ততগুলো ঘর ফাঁকা রেখে দেওয়াটা একটা ভালো, কারণ তাতে তোমার পরিসংখ্যা বহুভুজ আঁকতে সুবিধা হবে, সেটা আমি পরে বলবো, ঠিক আছে। অর্ধেক ঘর ফাঁকা থাকলেও হবে, কোনো অসুবিধা নেই, সেটা আমি পরে বলবো যখন বুঝতে পারবে। আমাদের এই গ্রাফে আমরা কি করেছি না, এইখান থেকে যেটা শুরু করেছি তার এদিকে অর্ধেক অর্ধেক শ্রেণী দৈর্ঘ্য ফাঁকা দেওয়া আছে, এদিকেও অর্ধেক শ্রেণী দৈর্ঘ্য ফাঁকা দেওয়া আছে, তাতেও আঁকা যাবে, কিন্তু গোটা শ্রেণী দৈর্ঘ্য ফাঁকা দেওয়াই ভালো। তার মানে এদিকে আমি 5 ঘরের জায়গায় 10 ঘর ছাড়লে ভালো হতো, এদিকেও 10 ঘর ছাড়লে ভালো হতো। তা তুমি এখানে 10 ঘর করে একটা শ্রেণী না নিয়ে তুমি 7 ঘর করে নিতে পারো, কিংবা 6 ঘর করে নিতে পারো, তাহলে সেই 6, 12 এইভাবে তুমি পয়েন্ট গুলো দেবে, কি 7 দিয়ে যদি করো তাহলে 7, 14 এরম ভাবে পয়েন্ট গুলো দিতে হবে, ঠিক আছে। সবগুলো তো সমান করতে হবে, নামতা গুনলেই পাওয়া যাবে কোথায় কোথায় পয়েন্ট বসাবো। তাহলে গ্রাফ পেপারটা কেমন করে ভর্তি করা যাবে, কিভাবে সুন্দর করে গ্রাফটা টেনে জিনিসটা দেখতে ভালো হবে, সেটা আমরা আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। আবার পরে আমি এই আলোচনাটা করব, তখন আমি মিলিমিটার গ্রাফ পেপার নিয়ে করব, ঠিক আছে। তো আপাতত আমাদের আর কি সমস্যা আসতে পারে সেটা দেখি। তাহলে এখানে আমরা যেটা আলোচনা করলাম সেখানে আমরা কি বলেছি না, শ্রেণী বহির্ভূত পদ্ধতি যদি থাকে এবং প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য যদি সমান থাকে, তাহলে আমরা ঠিক যেভাবে গ্রাফ আগে আঁকতাম, মানে স্তম্ভ আঁকতাম, সেইভাবেই আঁকবো। শুধুমাত্র একটাই জিনিস, সেটা হচ্ছে যেটা দিয়ে শুরু হবে প্রথম শ্রেণীটার যেটা নিম্ন সীমা, সেই মানটা যখন 0 ছাড়া অন্য কিছু হবে, তখন আমাদের প্রথমে একটুখানি জায়গা এক্স অক্ষে ছেড়ে দিয়ে একটা কাটা দাগ দিয়ে তারপরে আমাদের শুরু করতে হবে, 70 দিয়ে শুরু করবো, ঠিক আছে। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। এরপরে সমস্যা তৈরি হবে যদি আমাদের এটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে মান দেয়া থাকে, তখন কি সমস্যা দেখো, এটা ধরো 70 থেকে 104 বলেছে, আর এটা বলেছে 105 থেকে 140, সরি 70 থেকে 104, 105 থেকে 139, 140 থেকে 174, 175 থেকে 209 এইভাবে দেওয়া আছে ধরো।
ঠিক আছে? তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণী সীমানার যে ঘরটা, সেটাতে আর আমি ডাইরেক্ট দেখে দেখে যা পাচ্ছি বসাতে পারবো না। কারণ এখানে 70 104 বসিয়ে দিলাম, এখানে 105 139 বসিয়ে দিলাম, এরকম ভাবে হবে না। তার কারণ সীমানা মানে দুদিকে ঠেকে থাকতে হবে। আমরা শ্রেণী সীমা থেকে কেমন করে শ্রেণী সীমানা বার করি সেটা আগের ভিডিওতে, মানে রাশিবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার ছিল সেই ভিডিওতে আমরা যথেষ্টভাবে আলোচনা করেছি, অনেকবার করে আলোচনা করেছি। সুতরাং সেটা থেকে মনে করে নিও। মেন কাজটা কি? মেন কাজ হচ্ছে এর যেটা উচ্চ সীমা আর এর যেটা নিম্ন সীমা, তাদের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে, যেমন এটা যদি 104 হয় আর এটা যদি 105 হয়, তাহলে ডিফারেন্সটা 1 হয়ে যাচ্ছে। এক ডিফারেন্সটাকে আমাদেরকে অর্ধেক করতে হবে, তাহলে কত হলো? হাফ হলো। সেই হাফটা নিম্ন সীমা থেকে বিয়োগ করে দিতে হবে আর উচ্চ সীমার সঙ্গে যোগ করে দিতে হবে। তাহলে তখন এটা যদি আমার 70 থেকে 104 হয়, তাহলে সীমানাটা হয়ে যাবে কত না 69.5 থেকে 104.5 পর্যন্ত। আবার এটাও হয়ে যাবে 104.5 থেকে 139.5 পর্যন্ত। তাহলে সীমানাটা বার করে নেওয়ার পরে দেখা যাবে যে উচ্চ সীমানার সঙ্গে নিম্ন সীমানাটা দুটো শ্রেণীর মিলে যাবে, যেটা এখানে এমনিই মিলে যাচ্ছে। সীমানাগুলো এখানে এমনিই মিলে যাচ্ছে, কারণ এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে দেওয়া আছে। কিন্তু যদি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেয়া থাকে, তখন তো সীমানাগুলো মানে সীমাগুলো তো মিলবে না। তখন এখানে যেমন সীমা আর সীমানা দুটোই একই, দুটোই 70 থেকে 105। আমি যদি এখানে সীমার একটা ঘর করতাম সেটাও 70 থেকে 105 হতো, আর যদি সীমানার ঘর করতাম সেটাও 70 থেকে 105ই হতো, তাই না? কিন্তু যদি শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দেওয়া থাকে, তখন সীমার সঙ্গে সীমানা মিলবে না, সীমাগুলো একের সঙ্গে আরেকটা ঠেকবে না। কিন্তু সীমানাটা যখন আমি বার করে নেব, তখন উচ্চ সীমানার সঙ্গে নিম্ন সীমানা পরের শ্রেণীটা ঠেকে যাবে, আর ঠেকে গেলে তখনই আমরা আয়তলেখটা আঁকতে পারবো। তার কারণ না ঠেকলে তাহলে প্রত্যেকটা আয়তলেখর মাঝখানে এক ঘর করে ফাঁক হয়ে যাবে, যেটা আমাদের আঁকা চলবে না। আয়তলেখ সব সময় একটার সঙ্গে আরেকটা ঠেকে থাকবে। কথা বুঝতে পেরেছো? তাহলে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে দিলে আমরা সেই সমস্যা কিভাবে সমাধান করব সেটা আমরা বুঝে নিয়েছি। কিছুই নয়, এই যে ছকটা আছে সেই ছকটাই হবে, কিন্তু এখানে আমরা সীমানাটা দেখে দেখে লিখে দিয়েছিলাম, শ্রেণী দৈর্ঘ্যের মানে শ্রেণীগুলো দেখে দেখেই লিখে দিয়েছিলাম। সেখানে আমাদেরকে সীমানার ছকটা হিসাব করে পূরণ করতে হবে। তাহলে এই ছকটাই হবে, আর কিছু পার্থক্য নেই। এরপরে সেকেন্ড সমস্যা হচ্ছে, প্রথম সমস্যা হচ্ছিল যে সীমা অন্তর্ভুক্ত না দিয়ে, মানে শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে যদি দেয়া থাকে, সেটা একটা সমস্যা হলো, তার সমাধান আমরা বুঝলাম। সেকেন্ড সমস্যা হচ্ছে যে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য যদি সমান না হয় তখন কি করব। যেমন ধরো এখানে একটা অঙ্ক রয়েছে যেখানে এই শ্রেণীটা 0 থেকে 50। তো প্রথমে একটা কথা বলে রাখি, দেখো এটা 0 থেকে 50, সুতরাং এর যে শ্রেণীটা সেটা শুরু হচ্ছে 0 থেকে। তাই আমাদের এক্স অক্ষের একদম ফার্স্ট থেকেই গ্রাফটা ওঠা শুরু হয়ে যাবে, একদম গা থেকে শুরু হয়ে যাবে গ্রাফ ওঠা। দেখো এখানে গ্রাফটা উঠেছে, দেখো একদম ওয়াই অক্ষের গা দিয়ে উঠেছে, কারণ 0 থেকেই শুরু, তাই না? আর যদি 0 থেকে শুরু না হয়ে ধরো 50 থেকে শুরু হতো, তখন আমরা কি করতাম? এক্স অক্ষে একটুখানি গ্যাপ দিয়ে একটা কাটা চিহ্ন দিয়ে তারপর 50 লিখে শুরু করে দিতাম। বোঝা গেছে? তাহলে সেই সমস্যাটা এখানে নেই। কিন্তু যে সমস্যাটা আছে, আরেকটা সমস্যাও নেই, সেটা হচ্ছে এই শ্রেণীর যেটা উচ্চমান এইটার সেটা নিম্নমান। সুতরাং এটা কি পদ্ধতিতে আছে? বহির্ভূত পদ্ধতিতে আছে। তাহলে অলরেডি আমার সীমানাগুলো ঠেকেই গেছে একটার সঙ্গে আরেকটা, কোনো অসুবিধা নেই। অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শ্রেণীর দৈর্ঘ্যটা দেখো 100 আর বাকিগুলো 50। তো সেখানে আমরা কি করব? আর একটা আমাদেরকে ছক করতে হবে, যেখানে আমরা লিখবো আয়তক্ষেত্রের বা আয়তলেখের দৈর্ঘ্য। ঠিক আছে? তো সেই ছকটা কিভাবে পূরণ হবে? দেখো, যে শ্রেণীটার দৈর্ঘ্য সবচেয়ে কম, যেমন এখানে সবারই দৈর্ঘ্য 50, শুধু একটাই 100, তা সব থেকে কম দৈর্ঘ্য কত? 50। ঠিক আছে? তাহলে যে শ্রেণীটার দৈর্ঘ্য সব থেকে কম, কেমন, সেই শ্রেণী দৈর্ঘ্যটা দিয়ে তার পরিসংখ্যাটাকে ভাগ করব। ঠিক আছে? দিয়ে সেইটা দিয়েই আবার গুণ করব। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? শ্রেণী দৈর্ঘ্য যার সব থেকে কম, যেমন এখানে 50টা হচ্ছে সবচেয়ে কম শ্রেণী দৈর্ঘ্য, তাহলে সেই শ্রেণী দৈর্ঘ্যটা দিয়ে তার পরিসংখ্যাটাকে ভাগ করব, দিয়ে সেই শ্রেণী দৈর্ঘ্যটা দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেখানে বার করছি সেখানে প্রত্যেকটাকেই আমি সব থেকে ছোট শ্রেণী দৈর্ঘ্যটা দিয়েই গুণ করব। দেখো এটাকেও 50 দিয়ে গুণ করেছি, এটাকেও 50 দিয়ে গুণ করেছি, সবগুলোকেই 50 দিয়ে গুণ করেছি। কিন্তু কাকে 50 দিয়ে গুণ করব? সেটা হচ্ছে যে শ্রেণীর পরিসংখ্যা তাকে তার শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে যেটা পাবো সেইটাকে আমি সব থেকে ছোট শ্রেণী দৈর্ঘ্য দিয়ে গুণ করব। তাহলে দেখো আবার বলছি, এবার মন দিয়ে শোনো, এতক্ষণ যদি নাও বুঝে থাকো আবার বলছি, এবার মন দিয়ে শোনো। আমরা শ্রেণী দৈর্ঘ্যের একটা ছক করব, সেই ছকে আমরা পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। দেখো পরিসংখ্যা তাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করেছি। কার শ্রেণী দৈর্ঘ্য দিয়ে? যে শ্রেণীর পরিসংখ্যা সেই শ্রেণীরই শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করেছি 14/100 দিয়ে যেগুলো পাচ্ছি সেগুলোকে আমি সব থেকে ছোট শ্রেণী দৈর্ঘ্য যেটা আছে সেটা দিয়ে গুণ করছি সবাইকে। ঠিক আছে, আবার সূত্রটা আমরা মনে রাখছি। দেখো কিভাবে এই জিনিসটা আসলে কি বলতো, পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য তাকে কি বলে? তাকে বলে পরিসংখ্যা ঘনত্ব। ঠিক আছে, কি বলে তাকে? পরিসংখ্যা, বা আরেকটা কথা বলে সেটা হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। তাহলে শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর যেটা পরিসংখ্যা ঘনত্ব, সেই পরিসংখ্যা ঘনত্বকে তুমি সব থেকে ছোট শ্রেণী যেটা আছে, মানে যার শ্রেণী দৈর্ঘ্য সব থেকে ছোট, সেইটা দিয়ে গুণ করে দেবে, দিয়ে যেটা পাবে সেটা হচ্ছে সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তাহলে এর জন্য আমি পেলাম 2, এর জন্য 8, এর জন্য 7, এইভাবে আমরা পাবো। ঠিক আছে, সেইটাকে আমাদেরকে প্লট করতে হবে। কিন্তু যখন তুমি এখানে এই শ্রেণীটা আঁকবে 100 থেকে 200, তাহলে তার শ্রেণী দৈর্ঘ্যটা যেহেতু বড় আলাদা, তাহলে আমরা এখানে যখন করছি তখন আমরা কি করছি, আমরা 50 শ্রেণী দৈর্ঘ্যের জন্য আমরা একটা নির্দিষ্ট ঘর ঠিক করে নিই, যেমন ধরো 5 ঘর, 5 ঘর মানে 50। তাহলে 0, 50, 100, 150, 200, 250, 300 এইভাবে চলছে। কিন্তু যে শ্রেণীটা আছে 100 থেকে 200 পর্যন্ত, তাহলে সেটা 100 থেকে 150 পর্যন্ত হয়ে থেমে যাবে না, এটা 100 থেকে 200 পর্যন্তই যাবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এই শ্রেণীটা তখন এই স্তম্ভটা চওড়া হয়ে যাবে, যতটা চওড়া হওয়ার কথা। তার কারণ আমরা তো এখানে সমান সমান গ্যাপে গ্যাপে শ্রেণীগুলোকে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, বেশ। তাহলে এরকম যখন প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য সমান থাকবে না, তখন কয়েকটা স্তম্ভ সরু হবে, কয়েকটা বেশি চওড়া হবে। এরকম হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেগুলো চওড়া হবে তাদের শ্রেণী দৈর্ঘ্যগুলোকে কিন্তু আমাদেরকে, মানে সরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কিন্তু এইভাবে আমাদেরকে হিসাব করে নিতে হবে। যদি আমরা হিসাব না করতাম তাহলে কি সমস্যা হতো? দেখো আমরা এই শ্রেণীর পরিসংখ্যা, ধরো আমি এইগুলো লিখিনি, শ্রেণী দৈর্ঘ্য আর এই ঘরগুলো লেখার আমার দরকার নেই, লিখিনি, আমি শুধু এইগুলো বসিয়েছি আর এইগুলো পরিসংখ্যাগুলো আমি এঁকে দিয়েছি। তাহলে দেখো এইটার পরিসংখ্যা 14, তাহলে এইটা যদি সঠিক ছবি হয়, তাহলে আমি যদি এটা 7 ঘর না করে এই শ্রেণীটা 14 ঘর পর্যন্ত তুলে দিই, এতটা উঁচু করে দিই, তাহলে যে ছবিটা হবে সেটা নিশ্চয়ই ভুল হবে ছবিটা, কারণ সঠিক ছবি তো এটা, যেটা এখানে 7 ঘরই ওঠার কথা। তুমি যদি সেটাকে 14 ঘর তুলে দাও তাহলে জিনিসটা ভুল হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের আয়তলেখর যে সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলো আমরা এখানে আলোচনা করলাম। এছাড়া আর একটা সমস্যা হতে পারে। সেই সমস্যাটা কেমন সমস্যা? দেখো যেখানে তোমাকে শুধু মান বলে দিয়েছে 100, 90, 80, 70, 60, 50, আচ্ছা এটা উল্টো দিকে দেওয়া আছে, এটাকে তুমি ঘুরিয়ে ভাবো 50, 60 এইভাবে, প্রথমে 50 তারপর 60 এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইভাবে যদি তোমাকে তথ্য দেওয়া থাকে তখন আমরা কিভাবে আয়তলেখ আঁকবো? তাহলে 100 এই জিনিসটা তো গ্রাফ পেপারে একটা বিন্দু, তাহলে আমি সেই বিন্দুর ওপরে একটা স্তম্ভ কি করে আঁকবো? স্তম্ভটাকে তো চওড়া করতে হবে, তাহলে চওড়া করতে গেলে একটা মান থেকে আরেকটা মান পর্যন্ত জিনিসটা চওড়া হবে, শুধু 100-র উপরে আমি একটা স্তম্ভ কি করে আঁকবো, তাই না? ছোটবেলায় আমরা কি করতাম না, একটা ঘরের নিচে 100 লিখতাম, 10 ঘরের নিচে ধরো 10টা ঘর আছে, তার নিচে আমরা বড় করে 100 লিখে দিলাম, সেটা 100-র ঘর হলো, এরকম ভাবে তুলে দিলাম। তারপর এটা 90-এর ঘর করলাম, সেটাও 10 ঘর চওড়া, সেখানে আমরা স্তম্ভ এঁকে দিলাম। এখানেও আমরা সেটাই করব, কিন্তু ওই যে দাগগুলো আমরা টানবো তার দুপাশে
সীমানাগুলোকে সঠিকভাবে লিখতে হবে। তা একটা সহজ বুদ্ধি আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা কিরকম দেখো। দেখো, শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে আমরা কোন জিনিসটাকে বাদ দিই? উচ্চ সীমানাটাকে আমরা বাদ দিই, তাই না? তাহলে আমি যদি এখানে শ্রেণী করি, দেখো নিম্ন সীমানাটাকে তো আমরা ধরি, তাই না? তাহলে এই 50টাকে আমরা যদি লিখি যে 50 থেকে 60, তাহলে 50টা এই শ্রেণীর মধ্যে ইনক্লুড হলো। তাহলে সেই 50 থেকে 60 শ্রেণীটাকে আমরা 12 ঘর উঁচু করে দেবো, মানে স্তম্ভটা 12 ঘর উঁচু করে দেবো। 60টাকে আমরা লিখবো 60 থেকে 70, তাহলে 60টা এই শ্রেণীরই অন্তর্গত হলো, যে এটাকে আমরা 20 ঘর উঁচু করে দেবো, আর আমাদের নিচেটায় 60 থেকে 70 পর্যন্ত জিনিসটা চওড়া হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? কিন্তু এইটাই যদি আমরা 50 থেকে 60 না করে ভাবি, যদি ভুল করে ভাবি 40 থেকে 50, তাহলে এই 12টা কিন্তু আর এই ঘরের মধ্যে থাকবেই না, কারণ এটা তো 50-এর পরিসংখ্যা হচ্ছে 12, আর আমি যদি 40 থেকে 50 একটা শ্রেণী করি, তাহলে 50 তো সেই শ্রেণীর অন্তর্গত হলোই না, কারণ এটা তো শ্রেণী বহির্ভূত পদ্ধতি। তাহলে এই শ্রেণীর মধ্যে রাখতে গেলে 50টাকে তোমাকে নিম্ন শ্রেণী সীমা করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তো এইভাবে করলেই আমাদের আয়তলেখ আঁকতে কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের একই অঙ্কের মধ্যে বলে যে আয়তলেখও আঁকো এবং পরিসংখ্যা বহুভুজও আঁকো, দুটোই আঁকো, তখন একটা সমস্যার সৃষ্টি হবে। কারণ পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় আমরা শ্রেণী মধ্যমানের সঙ্গে বিন্দুগুলোকে যুক্ত করি। এইমাত্র যেটা বললাম সেটা এখনই বোঝার দরকার নেই, আমি তোমাদের পরিসংখ্যা বহুভুজ যখন ভালো করে বোঝাবো একটু পরে, তখন সেটা বুঝবে। কিন্তু মেন কথা হচ্ছে সমস্যা সৃষ্টি হবে। এইভাবে যদি আমরা শ্রেণীগুলোকে করে দিই, দিয়ে আয়তলেখটা এঁকে দিই, তাহলে পরিসংখ্যা বহুভুজ যদি আমি ওই ছবিটার উপরই আঁকতে যাই, তাহলে সমস্যা হবে। যদি শুধু আয়তলেখ আঁকতে বলে এরকম দিয়ে, তাহলে এরকম ভাবে শ্রেণী করে দিয়ে আমরা আয়তলেখ এঁকে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি একটা ছবিতেই আমাকে এরম ভাবে তথ্য দেওয়া আছে, আবার বলেছে আয়তলেখ আঁকো, আবার বলেছে পরিসংখ্যা বহুভুজ আঁকো, তখন আমরা 50 থেকে 60 এইভাবে শ্রেণী না করে কিভাবে শ্রেণী করব দেখো। এখানে একটা শ্রেণীর সঙ্গে আরেকটা শ্রেণীর ডিফারেন্স কত? 10, তাই না? তাহলে এগুলো যদি শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমা এরকম হয়, 50ই হচ্ছে উচ্চ সীমা, 50ই নিম্ন সীমা, এরকম যদি আমি ভাবি একটা শ্রেণী যার 50ই হচ্ছে উচ্চ সীমা, 50ই নিম্ন সীমা, আবার পরের শ্রেণীটার 60ই হচ্ছে নিম্ন সীমা, 60ই হচ্ছে উচ্চ সীমা, তাহলে সেই ক্ষেত্রে আমরা সীমানাটা কিভাবে নির্ণয় করব? তাহলে দুটো শ্রেণীর মধ্যে, দুটো শ্রেণীর সীমার মধ্যে ডিফারেন্স কত? 10। তাহলে 10-এর অর্ধেক কত? 5। তাহলে 50-এর থেকে একবার 5 বিয়োগ আর একবার 5 যোগ করলেই এর সীমানা পেয়ে যাব। তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে দেখো 45 থেকে 55। তাহলে এটাকে 50 থেকে 60 না করে আমি এটাকে 45 থেকে 55ও লিখতে পারি, তাই না? আবার এটাকে 60 না লিখে 55 থেকে 65 লিখতে পারি। তাহলে এইভাবে যদি আমি শ্রেণীগুলো ঠিক করে নিই, তাতে আমার আয়তলেখ আঁকতেও সুবিধা হবে এবং তার উপরে এই পরিসংখ্যা বহুভুজ আঁকতেও সুবিধা হবে। তাহলে আশা করছি আয়তলেখ আঁকার জন্য যত রকম সমস্যা সৃষ্টি হতে পারে সবই আমরা এখানে আলোচনা করেছি। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলি, গ্রাফ আঁকার সময় যেখানে তোমার সুবিধাটা হবে, সেটা না জানলে অসুবিধা হবে। সেটা হচ্ছে, যেমন দেখো এখানে একটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে মান দেওয়া রয়েছে, ঠিক আছে? 118 থেকে 126, 127 থেকে 135, 136 থেকে 144। তাহলে এটা যদি আমরা ডাইরেক্ট আয়তলেখ এঁকে দিই, সমস্যাটা কি হবে না, একটা 126-এ যখন শেষ হবে, পরেরটা 127 থেকে শুরু হবে, মাঝে একটা ঘর ফাঁকা চলে যাবে, সেটা তো আমাদের করা যাবে না। সুতরাং আমাদেরকে শ্রেণী সীমানার একটা ঘর করতে হবে, আর সেটা আমরা খুব সহজেই করতে পারবো, কারণ এখানে 26 থেকে 27 মানে 1-এর ডিফারেন্স। তাহলে 1-এর ডিফারেন্স মানে হাফ, এদিকে বিয়োগ করতে হবে, এদিকে যোগ করতে হবে। তাহলে এদিকে হাফ বিয়োগ করলে হচ্ছে 117.5, আর এদিকে হাফ যোগ করলে হচ্ছে 126.5। তাহলে এইভাবে আমি শ্রেণীর সীমানা তো পেয়ে গেছি, ঠিক আছে? কিন্তু এই 0.5 গুলো দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে যে এই রকম 0.5 রয়েছে, এগুলোকে আমি গ্রাফে কি করে প্লট করব, তাই না? সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণই নেই। আমরা ঠিক যেভাবে, যেহেতু এটা 117.5 দিয়ে শুরু হচ্ছে, 0 দিয়ে শুরু হচ্ছে না, সুতরাং আমরা যেমন এখানটা কেটে দিয়ে লিখেছিলাম সেইভাবেই লিখবো। এবং তারপরে সব থেকে মজার ব্যাপার হচ্ছে 117.5 লিখে দেবো এখানে। 117 কোথায় আছে
তাহলে 118 কোথায় আছে দেখে তাদের মাঝখানে একটা ঘর দেখে সেখানে 117.5 লেখা, এত বুদ্ধি খাটানোর কোনো দরকারই তো নেই। আমরা যে ঘরটা দিয়ে আঁকা শুরু করব সেই ঘরে আমরা 117.5 লিখে দেবো। তারপরে আমি যত ঘর চওড়া করব মনে মনে হিসাব করে, তুমি সেটা নিজের মতন ঠিক করবে যে তুমি কত ঘর চওড়া করতে চাও একটা শ্রেণীকে। তারপরে যেখানে তুমি শেষ হলো সেখানে আবার আমরা 126.5 লিখে দেবো। তারপরের জায়গাটা আমরা 135.5 লিখে দেবো। 135 কোথায় আছে, 136 কোথায় আছে তোমার তো জানার দরকার নেই। 135.5টা কোথায় আছে তুমি গ্রাফ পেপারে যেখানে মন যাবে তুমি বসিয়ে দেবে, সেটাই হবে। ঠিক আছে, এবারে আমি তোমাকে আরেকটা যেটা কথা বলেছিলাম মাথায় রাখবে, সেটা হচ্ছে শ্রেণীগুলো কতটা করে চওড়া করবে সেটা হিসাব করার সময় যতগুলো শ্রেণী হবে, ধরো এখানে তোমাকে এই অঙ্কটায় তোমাকে কতগুলো শ্রেণী আঁকতে হচ্ছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা শ্রেণী আঁকতে হচ্ছে। তা আমি কি বলেছি, তুমি দুদিকে একটা করে শ্রেণী আঁকার মতন জায়গা ফাঁকা রেখে আঁকবে। তাহলে 7টা এদিকে একটা, 8টা এদিকে আর একটা, 9টা, মোট 9টা শ্রেণী আঁকার মতন ঘর তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা মিলিমিটার গ্রাফ পেপার দেখাচ্ছি, কারণ সেটাতেও কিভাবে হিসাব করবো আমরা সেটাও একবার দেখে নিই। তাহলে দেখো মিলিমিটার গ্রাফ পেপারে আমরা যদি এইদিকে, দেখতে পাওয়া যাচ্ছে না স্ক্রিনে, এক সেকেন্ড দাঁড়াও, আমরা যদি এইদিকে 10 ঘর, এটা 10 ঘর, হ্যাঁ 10টা ছোট ছোট ঘর আছে এইটুকুর মধ্যে, এদিকে 10 ঘর এদিকে 10 ঘর ছেড়ে দিয়ে এখান থেকে আমি এঁকেছি। ঠিক আছে, কিংবা তুমি যদি 20 ঘর ছাড়তে চাও 20 ঘর ছেড়ে দাও, অনেকটা জায়গা ফাঁকা থাকুক এদিকে, তাহলে 20 ঘর ছেড়ে দিয়েছি। এইখান থেকে আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরো এঁকেছি। ঠিক আছে, এরপরে আমাদের হাতে কটা ঘর আছে দেখো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180। তার মধ্যে আমি লাস্টের 10টা ঘর ছেড়ে দিলাম, ছবি এত দূর পর্যন্ত আমি আঁকবো না, তাহলে 170 পেলাম। এইদিকে আমি একটা জিনিস কেটে করব, কাটার জন্য এদিকে 10 ঘর ছেড়ে দিলাম, তাহলে 160 পেলাম। তাহলে সেই 160টা আমার এইখান থেকে শুরু হচ্ছে আর এইখান থেকে 160-এর শুরু হচ্ছে আর এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। এইটুকুর মধ্যে আমি গ্রাফটাকে ধরাবো, স্তম্ভগুলোকে ধরাবো, এদিকে 10 ঘর ছেড়ে দেবো, এদিকে ছেড়েছি। ঠিক আছে, এবার এর মধ্যে আমার স্তম্ভ আঁকতে হবে 7টা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, কিন্তু এদিকে একটা ছাড়বো 8টা, এদিকে একটা ছাড়বো 9টা, তাহলে 9টা স্তম্ভ আঁকতে হবে। আর কতগুলো ঘর আছে আরেকবার গুনি দেখো, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160। তাহলে 9টা ঘর আঁকবো, 9টা স্তম্ভ আঁকবো, 160টা ঘর আছে। তাহলে আমি তোমাদেরকে কি বলেছি যে সংখ্যাকে সবসময় রাউন্ড ফিগারে নেবে। ঠিক আছে, তাহলে 9টা শ্রেণী না ভেবে তুমি ভাবো 10টা আঁকবো, যদি 10টা আঁকি তাহলে 10টা মানে 9-এর কাছাকাছি বড় সংখ্যা নেবে সবসময়, তাহলে হিসাব করতে মুখে মুখে সুবিধা হবে। তাহলে 10টা আমার ঘর আমি এখানে সমান ভাগ করতে চাইছি, তাতে আমার এখান পর্যন্ত আসার দরকার নেই, আমার এখানে শেষ হয়ে যাবে, তাই না, আমার কোনো অসুবিধাই নেই। তো যাই হোক, তো 10টা ঘর নেবো, আর আমার গ্যাপ আছে কটা, 160টা, আমার 160টারও দরকার নেই, আমি 150টাই গ্যাপ, 150টা ঘর আছে ধরছি। আমি সবসময় সংখ্যাকে রাউন্ড ফিগারে ভাবলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো 10টা শ্রেণী আর 150টা ঘর, তাহলে এক একটা শ্রেণী কতগুলো করে ঘর নেবে, তুমি 15টা করে ঘর নেবে। তুমি এখানে 10টা শ্রেণীও আঁকছো না, আর তোমার 150টা ঘর নেই, 160টা ঘর আছে, কিন্তু আমি মনে মনে হিসাবের সুবিধার জন্য 160টা ঘর না নিয়ে আমি 150টা ঘর নিচ্ছি। তার কারণ এখানে ছোট্ট ছোট্ট ঘর, আমি 160টা ভেবে 16 ঘর করে করে একটা শ্রেণী করলেই একটা করে ছোট ছোট ঘর আমার এক্সট্রা হয়ে যাবে, করে আমার কোনো ফালতু খাটনি বাড়িয়ে লাভ নেই কোনো। তাহলে আমি 150 ধরলাম ওই জন্য ঘরের সংখ্যাটাকে, আর শ্রেণীটাকে আমি 9 না ধরে 10 ধরলাম। কেমন, যদি আমি দেখতাম এখানে 180টা ঘর পড়ে আছে, 9টা শ্রেণী আঁকতে হবে, তখন আমি 9 আর 180 ধরতাম, তাই না, তখন 20 ঘর করে হয়ে যেত। ঠিক আছে, এইভাবে এই হিসাবটা তো বোঝানো সম্ভব না, এটা উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তোমাকে করতে হবে। বেশ, তাহলে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে আমাদের 15 ঘর করে চওড়া করতে পারবো জিনিসটাকে। তাহলে দেখো এখানে তো আমরা এরকম করে কেটে দিয়েছি, এরকম করে কেটে দিয়েছি, এটা 0 আছে, আর এখানে আমরা ডাইরেক্ট কি লিখবো, এটা রাবার দিয়ে মুছে দেবে, হ্যাঁ এটা পেনে এঁকেছি তো আমি,
তাহলে এইখানটাতে আমরা কি লিখবো 117.5। তারপরে আমি চলে যাব আবার এইখানটাতে, এইখানে আমি কি লিখবো 117.5 লেখা হয়েছে, তারপর কি লিখবো 126.5। তাহলে 126.5, তারপরটা লিখবো 135.5, তাহলে এইখানটা সেটা 135.5। তারপরে কি লিখবো 144.5, 144.5। দাঁড়াও, আমি এখানে ভুল করে 20 ঘর করে চওড়া করে ফেলেছি। এটা থেকে এটা 20 ঘর হয়ে গেছে, 20 ঘর চওড়া করবো না তো, 15 ঘর চওড়া করবো। ঠিক আছে, দাঁড়াও, তাহলে এইদিকে করে দিচ্ছি। দেখো, তাহলে দেখো আমরা প্রথমে 20 ঘর করে ছেড়ে দিয়ে এখানে আমি 90 এর সঙ্গে 180টা বলতে গিয়ে আমার মাথায় 20 ঘরটা চলে এলো। যাই হোক, তাহলে এই হচ্ছে আমার 0 0। এই জায়গাটা, এইটুকু জায়গার মধ্যে আমরা এটাকে কেটে দিচ্ছি। কেমন? এইখান থেকে আমার শুরু হচ্ছে, তাহলে এইটা আমরা কত লিখবো 117.5। ঠিক আছে, তারপর 15 ঘর, দেখো এখান থেকে এখান পর্যন্ত 10 ঘর, 10 ঘরের পরে আর 5 ঘর নিলাম, 15 ঘর। আবার 15 ঘর পর দাগ দিয়ে দিচ্ছি, দেখো 15 ঘর, 15 ঘর, 15 ঘর, 15 ঘর, তারপর এখানে 15 ঘর, এখানে 15 ঘর, এখানে 15 ঘর। তাহলে আমার কটা শ্রেণী হলো? এটা তো আমরা বাদ দেবো, এই সরি, এখানে 117.5 লেখা যাবে না, দাঁড়াও, এইটা তো আমরা বাদ দেবো, এইখান থেকে তো আমরা শুরু করব। তাহলে এইটা হচ্ছে আমার 117.5। এটা হিসাব করে লিখে দেবে, 117.5 থেকে শ্রেণী দৈর্ঘ্য কত 9, 9 বাদ দিয়ে এখানে লিখে দেবে। আগের শ্রেণীর নিম্ন সীমানাটা এখানে লিখে দেবে যদি ইচ্ছা হয়। সেটা তোমার আয়তলেখ আঁকার সময় দরকার নেই, কিন্তু পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় সেটা দরকার হলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে 117.5 হলো, তারপর হচ্ছে 126.5, তাহলে এখানটা হয়ে গেল আমার 126.5, তারপরে এখানে হয়ে গেল আমার 135.5। এইভাবে আমি লিখবো। তাহলে একটা শ্রেণী, দুটো শ্রেণী, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তাহলে এই 7টা শ্রেণীর পরে আমার এখানে কত হচ্ছে সংখ্যাটা 180.5। আর তারপরে আমি আবার একটা ফাঁকা রেখে দেবো, এখানেও মানটা কত হচ্ছে 9 যোগ করে লিখে দেবে। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্যটা যোগ করে দেবে। বেশ, তাহলে আমরা দুদিকে একটা করে শ্রেণী রাখার জায়গা ফাঁকা রেখে দিলাম। তাহলে আমার গ্রাফটা দেখো এরকম চওড়া চওড়া হলো, আর প্রায় গোটা গ্রাফ পেপারটাই ভর্তি হলো, তাই না? এদিকে একটু ফাঁকা আছে। তাহলে এইভাবে আমি বলছি যে হিসাব করে যদি করো তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে, আর কিছুই না। তাহলে এবার দেখো, এটা আমি যদি ভর্তি করি, তাহলে এখানে দেখো প্রথমটা বলছে পরিসংখ্যা 3, তাহলে এদিকে তো গাদা ঘর, আমি মাত্র 3 আমাকে আঁকতে হবে। আমি যদি এইখানে 3 ঘর উঁচু করি এটাকে, তাহলে দেখো এইখান থেকে 3 ঘর, দাঁড়াও চোখে দেখতেই পাচ্ছি না, এই যে 3 ঘর, এইটা একটা গ্রাফ হলো। এইটুকু আগলে কেউ নম্বর দেবে কি? মোটেই দেবে না। তাহলে দেখো আমাদেরকে হিসাব করতে হবে যে কত ঘর নেবো। আমরা তো অলরেডি লিখেছি যে ধরি এক্স অক্ষ বরাবর সব থেকে ছোট 15টি ঘর সমান হচ্ছে এইখানে যেটা আমার আছে মিলিমিটারে, সেই মানটা দেবে। ঠিক আছে, বেশ। আর এটা কি কি বলেছে, দাঁড়া এক সেকেন্ড দেখি। তাহলে এখানে এটাকে বলেছে পাতার দৈর্ঘ্য মিলিমিটারে, যেখানে শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে 9 কি 9 মিলিমিটার। তাহলে আমরা প্রথমে গ্রাফ পেপারের উপরে লিখে রাখবো যে এক্স অক্ষ বরাবর 15টি ছোট ঘরের দৈর্ঘ্য সমান 9 মিলিমিটার। একটা ঘর মানে কত মিলিমিটার তোমার লেখার দরকার নেই, আর 1 মিলিমিটার মানে ক ঘর সেটাও লেখার দরকার নেই। তুমি যেটা সহজে বুঝবে সেটা লিখবে, সেটা হচ্ছে 15 ঘর সমান 9 মিলিমিটার। এই যে 15টা করে ঘর যাচ্ছে আর 9 মিলিমিটার করে বোঝাচ্ছে জিনিসটা। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখো পরিসংখ্যায় আমাদের এখানে কতগুলো ঘর অ্যাভেলেবেল আছে, দেখো 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180, 190, 200, 210, 220, 230। তাহলে এদিকে 20 ঘর ছেড়ে রাখার পরেও 230টা ঘর রয়েছে। যাই হোক, আমাদের এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 12। তাহলে যদি 240টা ঘর পেতাম তাহলে 20 ঘর করে দিতাম, তাহলে 12 দুগুণে 24 হয়ে যেত 240। ঠিক আছে, অত দরকার নেই, তুমি 15 ঘর করে করো, তা তো হয়ে যাবে, তাই না?
তাহলে 15 ঘর করে করলে আমাদের 180 ঘরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তাহলে 180 ঘর তুমি যেটা এখান থেকে মাপবে, এখান থেকে শুরু করে 180 ঘর যখন তুমি যেখানে হবে, সেইটা হচ্ছে তোমার যেটা সব থেকে বড় শ্রেণী, যেটা 12, তার দৈর্ঘ্যটা হবে এতটা। বেশ ভালোই দেখতে লাগবে, উপরে যা ফাঁকা আছে থাক না, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা সহজে হিসাব করে নেব যে কতটা লম্বা আমরা জিনিসটাকে করতে পারি, ঠিক আছে। এখানে যেমন সংখ্যাগুলো ছোট ছোট সংখ্যা রয়েছে, তার মধ্যে যেটা সব থেকে বড় পরিসংখ্যা 12, তুমি মনে মনে ভাবো যে আমাকে 12 ঘর উঁচু করতে হবে। তাহলে 12 ঘর উঁচু করে, এখানে আমার কাছে তো গাদা ঘর রয়েছে, তাহলে আমি শুধু 12 ঘর উঁচু করব না? আমি যদি আমি এখানে একটা ছোট ঘর ওয়াই অক্ষ বরাবর একটা ছোট ঘর সমানই পরিসংখ্যায় 1 বলি, পরিসংখ্যাটা এখানে কিসের পরিসংখ্যা বলে, যেটা পাতার শ্রেণীর দৈর্ঘ্য আর যে কিসের পরিসংখ্যা, দূর কিছুই বুঝতে পারছি না। কতগুলো পাতা আছে নাকি? গাছের পাতার দৈর্ঘ্য মেপে তথ্যগুলো, আছে কতগুলো পাতা পাওয়া গেছে ওই দৈর্ঘ্যে, ঠিক আছে। গাছের পাতা এটা কতগুলো ওই দৈর্ঘ্যের পাতা পাওয়া গেছে। তা আমি যদি বলি যে ওয়াই অক্ষ বরাবর একটা ছোট ঘর মানে একটা পাতা, তাহলে আমার সব থেকে লম্বা যে আয়তলেখটা হবে সেটা 12 ঘর উঁচু হবে মাত্র। কিছুই দেখতেই পাওয়া যাবে না ছবি, এইটুকু মানে 12 ঘর মানে বুঝতে পারছো, এইটা 10 ঘর আর 2 ঘর, এইটুকু হচ্ছে তোমার সব থেকে বড় সব থেকে লম্বা আয়ত লেখটার দৈর্ঘ্য, আর এর উপরে এত পাতা পড়ে রয়েছে। তাহলে আমি তারপরে যারা যারা বুঝতে পারছো না এখনো, তাদের জন্য বলছি, তুমি ডবল করো। তুমি ওয়াই অক্ষ বরাবর 1 ঘর মানে একটা পাতা না ভেবে তুমি ভাবো ওয়াই অক্ষ বরাবর 2 ঘর মানে একটা পাতা, তাহলে এটা 12 না হয়ে 24 ঘর উঠবে, একটু বড় হলো। তারপর তুমি 2 ঘর না ভেবে তুমি ভাবো 5 ঘর, তাহলে কত ঘর উঠবে? 60 ঘর উঠবে। কিন্তু আমাদের কাছে অনেক ঘর আছে, 230টা ঘর আছে, আমি সেজন্যই বললাম 15 ঘর করো, তাহলে 180 ঘর পর্যন্ত উঠবে। এই হচ্ছে সহজ হিসাব, এর বাইরে কিছু নয়। তাহলে পরিসংখ্যা অনুযায়ী আমাদের আয়তলেখ যখন আঁকবো, সেটাকে আমরা কিভাবে ঘরগুলোকে ভর্তি করার জন্য হিসাব করব, সেটাও যেমন তোমরা বুঝতে পারলে, সেরকম নিচে এক্স অক্ষ বরাবর যখন আমরা শ্রেণী দৈর্ঘ্যটা করব, সেটাকেও ভর্তি করার জন্য আমরা কি করব না, যতগুলো শ্রেণী আছে তার থেকে দুটো শ্রেণী এক্সট্রা করার মতন জায়গা রেখে, আর সামনে 5টা ঘর ছেড়ে দেবো, ওই কেটে 0 থেকে একদম ডাইরেক্ট তোমার প্রথম সংখ্যাটা লেখার জন্য ওখানে 5টা ঘর ছেড়ে দিয়ে হিসাব করে করবে, ঠিক আছে। আয়তলেখর জন্য যা কিছু জানার ছিল আমাদের সব জানা হয়ে গেছে। এরপরে আর বেশিক্ষণ লাগবে না, কারণ এর উপরে আর সামান্য একটু জ্ঞান হলেই তোমরা পরিসংখ্যা বহুভুজটা আঁকতে পারবে। দেখো, পরিসংখ্যা বহুভুজে আমরা যখন আয়তলেখ থেকে যাব, তখন একটাই কাজ, সেটা হচ্ছে শ্রেণী মধ্যমানটা বার করে নেওয়া, ঠিক আছে। এই ঘরটা শ্রেণী মধ্যমানের ঘরটা তোমাদের আগে ছিল না, আয়তলেখ আঁকার সময় দরকার ছিল না, কিন্তু পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় তোমার শ্রেণী মধ্যমানটা লাগবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান বার করে নিলাম। এরপরে তুমি যখন ধরো এই যে আয়তলেখ রয়েছে, তাহলে এর মধ্যমান এখানে পাবে, ঠিক মিডিল পয়েন্টে যে দাগটা পাচ্ছ সেই দাগে মধ্যমান থাকবে, ঠিক আছে। এরও মিডিল পয়েন্টে যে দাগটা পাচ্ছ সেখানে মধ্যমান থাকবে। তাহলে তুমি একটা কাজ করবে, এই যে শ্রেণী দৈর্ঘ্যটা আমরা যেটা নিয়েছি, ঠিক আছে, যেমন আমরা 10 ঘর নিয়েছি, তাহলে 10-এর অর্ধেক কত? 5। তাহলে সবসময় এই শ্রেণী দৈর্ঘ্যটাকে তুমি যদি জোড় সংখ্যায় নাও, তাহলে একটা সুবিধা আছে। জোড় সংখ্যায় যদি তুমি শ্রেণী দৈর্ঘ্যটার যে গ্যাপটা সেটাকে নাও, তাহলে মধ্যমানগুলো সবসময় তুমি একটা দাগের উপরে পেয়ে যাবে, না হলে দুটো দাগের মাঝখানে চলে যেতে পারে, তখন সমস্যা হতে পারে, ঠিক আছে। তাহলে 10 ঘর কি 20 ঘর, কিংবা তুমি 15 ঘর না নিয়ে 16 ঘর যেটা বলছিলাম, সেটা তোমাকে আয়তলেখ শুধু যদি আঁকতে হয় তাহলে সমস্যাটা করো না। শুধু যদি সেখানে তোমাকে পরিসংখ্যা বহুভুজ আঁকতে হয়, তাহলে এই যে শ্রেণীটা তুমি 10 ঘর নিয়েছো, তার জায়গায় মানে 10 ঘর নেবে, ঠিক আছে, কিন্তু 15 ঘর নিলে সমস্যায় পড়ে যাবে। কেন সমস্যায় পড়বে? দেখো দেখো এইখানে আমি কি করেছি, 15টা ঘর নিয়েছি, তাই না? তাহলে তার মাঝখানে কি আছে আমি কি করে বলবো? এদিকে তো তুমি মাঝখানে কোনো দাগই তো পাচ্ছ না, তাই না? একদম মিডিল পয়েন্ট দিয়ে কোনো দাগ পাচ্ছ কি? পাচ্ছ না, কারণ এটা বিজোড় সংখ্যায় ঘর, ঘরগুলো যতগুলো ঘর নিয়ে আমি একটা শ্রেণী চওড়াটা করেছি সেটা একটা বিজোড় সংখ্যায়। কিন্তু আমি যদি 10 ঘর নিয়ে চওড়াটা করতাম, তাহলে তার মিডিল পয়েন্ট ঠিক 5-এ পেয়ে যেতাম, তাই না? তাহলে প্রত্যেকটা ছবিতে আঁকা মিডিল পয়েন্ট বসানোর সময় আমাদেরকে হিসাব করে করে এরকম দুটো দাগের মাঝখানে কিছু বসাতে হতো না। বুঝতে পেরেছো কথাটা?
তাহলে পরিসংখ্যা বহুভুজ আঁকার সময় আমরা শ্রেণী দৈর্ঘ্যটাকে কতগুলো ঘর নিয়ে করব সেটা একটুখানি খেয়াল করে করবে, যেন জোড় সংখ্যায় হয়। 10 করতে পারো, 20 করতে পারো, 4 ঘর করতে পারো। তোমাদের তো বেশিরভাগ ক্ষেত্রে ইঞ্চি গ্রাফ পেপারই দেয়, তো তুমি 4 ঘর করতে পারো। দেখো ইঞ্চি গ্রাফ পেপারে 4 ঘর মানেও খুব সুন্দর মাপ। দেখো এখান থেকে যদি আমি করি, এখান থেকে 4 ঘর, তাহলে এইটুকু যদি একটা শ্রেণী আমার উঁচু হয় তাতে কোনো অসুবিধা নেই। 4 ঘরের ঠিক মাঝখানে আমি 2 এর দাগটা পেয়ে যাচ্ছি। তাহলে এই শ্রেণীটা ধরো আমার এতটা উঁচু, ঠিক আছে? তাহলে তার মধ্যমান ঠিক এখানে পেয়ে যাচ্ছি আমি মাঝখানে। কিন্তু আমি যদি এটা 5 ঘর চওড়া করে দিই, তখন আর মধ্যমানটা ঠিক জায়গায় বার করতে পারবো না। কথাটা বুঝতে পেরেছো? বেশ, এবার দেখো, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে, ধরো তোমাকে আমি প্রথমে আয়তলেখ আঁকার পরে কি করে মানে কি বলে পরিসংখ্যা বহুভুজ আঁকবে সেটাই বলি, তাতে তোমার বুঝতে সুবিধা হবে। পরবর্তীকালে তুমি যদি তোমাকে কোশ্চেনে উল্লেখ না করে দেয়, তাহলে আয়তলেখটা না এঁকেই তুমি ডাইরেক্ট কিন্তু পরিসংখ্যা বহুভুজ আঁকতে পারবে, তাতেও কোনো সমস্যা নেই। আপাতত আমরা আয়তলেখ এঁকেই করছি। তাহলে আয়তলেখ এখানে আমি আঁকা ছিল, তারপরে আমি প্রত্যেকটার যে মাঝের যে দাগটা আছে সেই পয়েন্ট গুলোকে ওপরে এরম করে বিন্দু করেছি। মিডিল পয়েন্টে যে দাগটা আছে সেটার ওপরে, বুঝতে পেরেছো? সেটা শুধুমাত্র জোড় সংখ্যার ঘর নিলে তবেই পাবে, না হলে পাবে না। হলো। এরপরে যেটা করব, দেখো এদিকে একটা শ্রেণীর আঁকার মতন জায়গা আর এদিকে একটা শ্রেণী আঁকার মতন জায়গা যেটা ছাড়া আছে, তাদেরও যেটা শ্রেণী সীমা মানে শ্রেণী মধ্যমান, আমি কি বলেছি না, এই শ্রেণীটা আঁকার পরে তুমি এই পয়েন্টটা তো লিখে দেবে যে এটা কত হচ্ছে, যেটা শ্রেণী দৈর্ঘ্য সেটা যোগ করলেই পেয়ে যাবে, সেটা লিখে দেবে এইখানে এই সংখ্যাটা। আর এদিকেও ততটা কম একটা ঘর করে সেখানে সেটা লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 280 পরে এই ঘরটাকে আমি ধরো লিখে দিলাম 315, আর 70 আগে 35 ঘর, এখানে এটা জায়গাটা হচ্ছে না, সেটা 35 লিখে দিলাম। তখন 35 35 দুদিকে বাড়িয়ে দিলাম, এদিকে 35 কমিয়ে দিলাম, এদিকে 35 বাড়িয়ে দিলাম। তাহলে তাদেরও একটা করে মিডিল পয়েন্ট থাকবে গ্রাফে। এইবারে তোমার কাজ হচ্ছে এই মিডিল পয়েন্ট গুলোর সঙ্গে প্রত্যেকটা স্কেল বসিয়ে যোগ করা, ঠিক আছে? এইভাবে স্কেল বসিয়ে তুমি যোগ করে দিলে, তাহলেই তোমার পরিসংখ্যা বহুভুজ হয়ে গেল। আমি যদি এই দুদিকে দুটো শ্রেণী এক্সট্রা আঁকার জায়গা না ছেড়ে রাখি, তাহলে আমি এইখান থেকে আমাকে আঁকা শুরু করতে হবে, এইখান থেকে এই গেল এই গেল এই গেল, এইখানে এসে শেষ হয়ে গেল। কিন্তু সেইটা কিন্তু আমাদের পরিসংখ্যা বহুভুজ সঠিকভাবে হলো না। আমাদেরকে সেটাকে একদম এক্স অক্ষ পর্যন্ত ঠেকিয়ে দিতে হবে। তাহলে এক্স অক্ষ পর্যন্ত ঠেকাতে গেলে আমাদের দুদিকে একটা করে শ্রেণী এক্সট্রা আঁকতে হবে, এবং তাদেরও সীমানাগুলো তোমাকে গ্রাফ পেপারে উল্লেখ করে দিতে হবে, তাদের মানগুলো। যেমন আমি এখানে 280 সঙ্গে যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 35 ছিল, তাহলে 280 সঙ্গে 35 যোগ করে এদিকে 315, আর 70 থেকে 35 বিয়োগ করে এদিকে 35 পর্যন্ত দুদিকে দুটো শ্রেণী করে দিয়েছি। এবার তাদের মিডিল পয়েন্টে যে দাগগুলো আছে সেইখানে পয়েন্ট করে দিয়ে সেইখান থেকে আমাদেরকে শুরু করে এক্স অক্ষ থেকে শুরু হবে, আবার এক্স অক্ষে গিয়ে শেষ হবে। এই হলো আমাদের পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে? এবারে দেখো পরিসংখ্যা বহুভুজ আঁকাটা অনেক সময় খুব সহজ হয়ে যায়। যেমন দেখো এখানে তোমাকে 30 40 50 60 70 80 এইভাবে মান দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইভাবে যখন তোমাকে মানটা দেওয়া আছে, তোমাকে যদি এটাতে আয়তলেখ আঁকতে বলে, তাহলে তোমাকে তখন দুরকম কাজ করতে হতে পারে। একটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এখানে 30 থেকে 40 মানে 10 এর গ্যাপ, 10 এর অর্ধেক হচ্ছে 5, তাহলে একবার 30 থেকে 5 বিয়োগ আর 30 এর সঙ্গে 5 যোগ, তার মানে 25 থেকে 35। আবার এটা হচ্ছে 35 থেকে 45। এইভাবে তুমি শ্রেণীগুলো করে নিয়ে আয়তলেখ এঁকে সেইভাবেও তুমি করতে পারো, যদি এটা আয়তলেখ আঁকার অঙ্ক হয় তখন বলছি, ঠিক আছে? আবার যদি তুমি আয়তলেখ শুধু আঁকতে চাও, পরিসংখ্যা বহুভুজ না না আঁকতে চাও, তখন তুমি এই শ্রেণীটাকে 30 না বলে 30 থেকে 40-এর শ্রেণী করতে পারো, এটা 40 থেকে 50-এর শ্রেণী করতে পারো, দিয়ে আয়তলেখ আঁকতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ দুটোই আঁকতে চাও, তখন তোমাকে এইভাবে শ্রেণী করতে হবে। তার কারণ প্রাপ্ত নম্বর যখন 30 হবে সেইখানে এটা 12 ঘর উঁচু হবে পরিসংখ্যা বহুভুজে। তুমি যদি 30 থেকে 40-এর একটা শ্রেণী করো, তাহলে দেখা যাবে 35 যেটা সেটা মধ্যমান হচ্ছে, আর সেইখানে তুমি 12তে পয়েন্ট করছো, সেটা ভুল হয়ে যাবে, কারণ তোমাকে তো বলেছে 30-এ 12তে পয়েন্ট করতে, তাই না? বাইরে পুজো হচ্ছে বলে আমাদের সাউন্ডে খুব সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে শুনে নিও, ঠিক আছে? কারণ এত বড় ভিডিওটা হয়ে গেছে, এরপরে বন্ধ করে দেওয়াটা সম্ভব নয়। আশা করি শুনতে পাচ্ছ, আমি জানি না এখন রেকর্ডিং এর পরে কি দাঁড়াবে জিনিসটা, একটু কষ্ট করে শুনে নিও।
একবার না বুঝতে পারলে 2-3 বার শুনো, ঠিক আছে? বেশ, যাই হোক, তাহলে যেটা বলছিলাম, এটাকে যদি আমরা পরিসংখ্যা বহুভুজ শুধু আঁকতে চাই তাহলে কোনো অসুবিধা নেই। দেখো এখানে কি সংকেতে তোমাকে বলেছে, সংকেতে বলেছে দেখো 30,12, 40,18 এই বিন্দুগুলো আমি যদি গ্রাফ পেপারে যোগ করে দিই সরলরেখা বসিয়ে, তাহলেই আমার পরিসংখ্যা বহুভুজ হয়ে যাবে। কেন সেই কথাটা বলছে সেটা দেখো, এখানে দেখাচ্ছি দেখো। তাহলে দেখো তোমার প্রাপ্ত নম্বর এখানে তো 30 দিয়ে শুরু, প্রাপ্ত নম্বর হচ্ছে 30 দিয়ে শুরু, তাহলে এখানে 0 থেকে তো শুরু নয়। তাহলে তোমার এই ঘরটাকে তুমি ধরো বললে এটা 30, ঠিক আছে? তার 10 ঘর পরে তুমি বললে 40, তার 10 ঘর পরে বললে 50, তার 10 ঘর পরে বললে 60, তার 10 ঘর পরে বললে 70, আর তার 10 ঘর পরে বললে 80, তার 10 ঘর পরে 90, ঠিক আছে? আর এখানেও 10 ঘর আগে 20 হলো, তাহলে 20, 30, 40, 50, 60, 70, 80, 90 হয়ে গেল। আমরা একটা ঘর এক্সট্রা করলাম দুদিকে, ঠিক আছে? এবারে 30-এর ঘরটা কত পর্যন্ত উঠবে? 12 পর্যন্ত উঠবে। এবার তুমি সেটা 12 পর্যন্ত মানে 12 ঘর নেবে না 24 ঘর নেবে না 36 ঘর নেবে সেটা তোমার ব্যাপার, কিন্তু লেখা থাকবে এখানে 12। সেটা ঘর হিসাবে 36 ঘরও হতে পারে, 60 ঘরও হতে পারে, সেটা তোমার ব্যাপার। তুমি সেটাকে গোটা গ্রাফ পেপার ভর্তি করার জন্য যত ঘর নেওয়া প্রয়োজন তত ঘরই নেবে, ঠিক আছে? তাহলে এখানে পয়েন্ট হলো 12-তে, এখানে হলো 18-তে, এখানে হলো 21-এ, 50-এ, তারপরটা হলো 15, ধরো 60-এ 15, তারপর 6, তারপর 3, এইভাবে হলো। দিয়ে তুমি এইগুলোকে যোগ করলে, এইগুলোকে যোগ করার পরে তোমাকে লাস্টে 90 গিয়ে নামিয়ে দিতে হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে বক্তব্য। তাহলে দেখো আমার এই জিনিসটা ঠিক এরকমই হবে যদি আমি আয়তলেখ এঁকে এবং পরিসংখ্যা বহুভুজ দুটোই আঁকি, তখন আমাকে এই ঘরগুলোকে 25 থেকে 35, 35 থেকে 45 এরকম নিতে হবে, ঠিক আছে? আবার তাহলে তার আগের ঘরটা কত হবে? 25 থেকে 35-এর আগের ঘরটা কত হবে? 15 থেকে 25। আর এর পরের ঘরটা কত হবে দেখো, এই 80, 80 ঘরটা আসলে কি ছিল? 80 ঘরটা ছিল 75 থেকে 85, তাহলে তারপরের ঘরটা কত হবে? 85 থেকে 95। তাহলে দেখো এইখানে যদি আমরা এবার ভাবি যে ধরো পরিসংখ্যা বহুভুজের সঙ্গে সঙ্গে আয়তলেখও আছে, তাহলে দেখো এই যে 40-এর ঘরটা, সেটাতে আয়তলেখটা কোথা থেকে শুরু হবে? দেখো 30 আর 40-এর মাঝে 35, আর 40 আর 50-এর মাঝে 45, তাহলে সেই 40 আর 45 পর্যন্ত যে আয়তলেখটা সেটা ঠিক এরম ভাবে হবে, আর এটা দেখো ঠিক তার মিডিল পয়েন্টে চলে এসছে, তাই না? তাহলে এইভাবে যখন আমরা শ্রেণীগুলো তৈরি করে নেব, তখন আয়তলেখও আঁকা যাবে, আবার পরিসংখ্যা বহুভুজ আঁকা যাবে। তাহলে আমরা আয়তলেখ না এঁকেও যে পরিসংখ্যা বহুভুজটা এঁকেছিলাম সেটা একদম সঠিক পরিসংখ্যা বহুভুজ আঁকা হয়েছিল। দেখো এখানে আমরা 90 গিয়ে ঠেকিয়ে দিয়েছি, এই 90টা দেখো যে এক্সট্রা আমরা শ্রেণীটা করব তার ঠিক মধ্যমান, কারণ এটা কি বলেছি আমি 85 থেকে 95 পর্যন্ত শ্রেণী হবে। এটা তো কোনো উঠবেই না, সরি, এটা তো জিরো পরিসংখ্যা নেই তো কোনো, এর আগেরটা পরিসংখ্যা আছে ধরো 7 ঘর, 75 থেকে 85 সেটা ধরো কিছু একটা আছে, তারপরে এটা আর কিছু নেই। তাহলে এটার শ্রেণী দৈর্ঘ্যটা তো এত পর্যন্ত, এই পর্যন্ত, তার ঠিক মাঝখানে এসে ঠেকে গেল, দেখো বুঝতে পেরেছো? তাহলে দেখো এই কটা জিনিস জানলেই আমাদের কিন্তু অনুশীলনীতে মানে কোষে দেখি 11.2 যত অঙ্ক আছে সবই কিন্তু হয়ে যাবে। এর বাইরে আমাদের আর বিশেষ কিছু জানার প্রয়োজন নেই। পরিসংখ্যা বহুভুজ আঁকার সময়ও যদি পরিসংখ্যাটা তোমার প্রথম থেকে 0 থেকে শুরু না হয়, তাহলে এখানটা একটা এরকম করে কাটা দাগও দিতে পারো বা এরকম ভাবে দিতে পারো, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা কোষে দেখি 11.2 এর সমস্ত অঙ্কগুলো করবে। কিছু অঙ্ক তোমরা চাইলে মিলিমিটার গ্রাফ পেপারে করো, আর কিছু অঙ্ক তোমরা কি বলে ইঞ্চি গ্রাফ পেপারে করো। তাহলে দুটো গ্রাফ পেপারের মাপের অনুযায়ী আমরা এক্স অক্ষ বরাবর কত ঘর, ওয়াই অক্ষ বরাবর কত ঘর নেবো, সেগুলো আমাদের বুঝতে হিসাব করতে সুবিধা হবে দু রকম জিনিসের মধ্যে যদি করি আমরা, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে শ্রেণী যেগুলো মানে আমাদের দেওয়া তথ্য যেটা রয়েছে, সেই দেওয়া তথ্যকে আমাদেরকে প্রথমে আমরা কি করব না, আমাদের ছবিটা আঁকার জন্য যেভাবে তথ্যটা প্রয়োজন সেইভাবে আমরা লিখে নেব। তাহলে এইভাবে তোমাকে তথ্য দেওয়া রয়েছে, কিন্তু তুমি সেটাকে লিখে নেবে কিভাবে? তুমি সেটাকে লিখে নেবে, দেখাচ্ছি তোমাকে, প্রথম যে গ্রাফটা দেখিয়েছিলাম সেইটার মতো এরকম ভাবে লিখে নেব। সেখানে যদি তোমার শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে মান দেওয়া থাকে তাহলে সীমানাটা ঠিক করে লিখে নেব।
আর শ্রেণী দৈর্ঘ্যের একটা ঘর করব। এটা চেক করার জন্য যে প্রত্যেকটা শ্রেণী দৈর্ঘ্য সমান কিনা। আমাদের বইয়ে যতগুলো অঙ্ক অনুশীলনীতে দেওয়া আছে প্রত্যেকটাতেই শ্রেণী দৈর্ঘ্য সমান আছে, কিন্তু যদি পরীক্ষায় যেটা পড়বে তাতে শ্রেণী দৈর্ঘ্যগুলো সবারই সমান না থাকে, তাহলেও আমাদের কি করতে হবে সেটা আমরা অলরেডি জেনে গেছি। আর পরিসংখ্যা, তাহলে এইভাবে আমরা দেওয়া তথ্য থেকে ছকটা করে নিলেই আমরা সেটা থেকে আয়তলেখও আঁকতে পারবো, মানে শুধু আয়তলেখ আঁকতে পারবো। এবং একটা বিশেষ ক্ষেত্রে আয়তলেখ আঁকতে গেলে আরেকটা ঘর লাগবে, সেটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য যদি আলাদা হয়, যেটা হচ্ছে আয়তলেখের দৈর্ঘ্য বলে আরেকটা ঘর। ঠিক আছে, তাহলে যেখানে শ্রেণী দৈর্ঘ্য আলাদা হবে সেখানে তোমাদের এটা করতে হবে, কিন্তু বইয়ের সবেতেই যেহেতু শ্রেণী দৈর্ঘ্য সমান আছে এটা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম ভাবে তথ্য দেয়া থাকে যেখানে একটাই মান দিয়ে, শ্রেণী না দিয়ে একটা করে মান দিয়ে তার পরিসংখ্যা দিয়েছে, সেখানে আমি শুধু আয়তলেখ আঁকতে গেলে একরকম, আর আয়তলেখ আর পরিসংখ্যা বহুভুজ দুটোই আঁকতে গেলে একরকম। দুভাবে শ্রেণী তৈরি করা শিখিয়ে দিয়েছি, সেইভাবে শ্রেণী করবে, শ্রেণী সীমানা লিখবে, শ্রেণী দৈর্ঘ্য লিখবে, পরিসংখ্যা লিখবে, তাহলেই হয়ে গেল। আর যদি তোমাকে পরিসংখ্যা বহুভুজ আঁকতে হয় তাহলে যে জিনিসটা এক্সট্রা লিখতে হবে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। পরিসংখ্যা বহুভুজেও কিন্তু শ্রেণীটা যদি অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে, এখানে বহির্ভূত পদ্ধতিতেই আছে, অন্তর্ভুক্ত পদ্ধতি থাকলে সীমানার ঘরটাও করতে হবে। তুমি আয়তলেখ আঁকার সময় যে যে ঘরগুলো করেছো সমস্ত ঘর করবে, তার সঙ্গে এক্সট্রা ঘর করবে, সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। ঠিক আছে, সেই শ্রেণীর মধ্যমানের ঘরটা করে নিয়ে আমরা কি করব, সেই পয়েন্টগুলো এখানে আমরা সেই পয়েন্টগুলো বসিয়ে সেগুলোর সঙ্গে যোগ করে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। ঠিক আছে, বেশ, তাহলে এই ভিডিওটা এখানেই থাক, 1 ঘন্টা প্রায় হতে চললো। মন দিয়ে ভিডিওটা শুনবে, অনেক কিছু এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা দাঁড়াও, এখানে কতগুলো এমসিকিউ রয়েছে, এমসিকিউ গুলো আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি, দাঁড়াও। দেখো প্রথম এমসিকিউটা কি বলছে, একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতিক হবে, মানে একটা আয়তলেখের যে আয়তক্ষেত্রগুলো তার ক্ষেত্রফল সমানুপাতিক হবে পরিসংখ্যাটার সঙ্গে, মানে এই দৈর্ঘ্যটা তো হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাই না? তাহলে দৈর্ঘ্যের সঙ্গে ক্ষেত্রফল তো সমানুপাতিক, আর এই দৈর্ঘ্যটা আসলে কি, পরিসংখ্যা, তাই তো? ওই শ্রেণীর পরিসংখ্যাটাই হচ্ছে এটা দৈর্ঘ্যটা, যেটা উচ্চতা। বেশ, তারপর এটা কি বলছে, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় ওই শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান দ্বারা, কারণ শ্রেণীর মধ্যমানটাই তো মাঝখানে দিয়ে, সেটার সঙ্গেই তো যোগটা করা হয়। আয়তলেখে শ্রেণীর সীমানা নিচের দিকে আমরা যেগুলো দিই, এগুলো কি, এখানে এখানে যেগুলো লিখি সেগুলো হচ্ছে শ্রেণীর সীমানাগুলো লিখি, আর এইদিকে কি লিখি, পরিসংখ্যা লিখি। তাহলে সীমানাটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তারপর বলছে একটি আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়, তাহলে ভূমিটা কি বোঝাচ্ছে, শ্রেণীর দৈর্ঘ্য বোঝাচ্ছে, এই যে ভূমিটা এটা কি, শ্রেণীর দৈর্ঘ্য, তাহলে ভূমিটা হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। আর একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের লৈখিক প্রকাশ যার শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয় কোন অক্ষ বরাবর, তাহলে শ্রেণী সীমানাটা নেওয়া হয় অনুভূমিক অক্ষ বরাবর, মানে যেটা এক্স অক্ষ, আর পরিসংখ্যাটা নেওয়া হয় উল্লম্ব অক্ষ বরাবর, মানে ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের রাশি বিজ্ঞানটা শেষ হয়ে গেল। ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের অনলাইনে কিন্তু অনেক চ্যাপ্টার পড়ানো হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস কিন্তু করছো না, যেগুলো পুরনো চ্যাপ্টার হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে ভিডিও দেখে দেখে, প্রথমে যদি ভুলে যাও তাহলে ভিডিও দেখে অঙ্কগুলো নিজে হাতে খাতা পেন নিয়ে করতে হবে, ভিডিওটা চালিয়ে রেখে পজ করে করে একটু করে শুনলে, যেখানটা ভুলে যাচ্ছ শুনলে, বাকিটা নিজে কষলে, আবার যেখানটা ভুলে যাচ্ছ শুনলে, এইভাবে করবে। আর যদি কারুর মনে থাকে তাহলে প্রথমে চেষ্টা করে যে অঙ্কগুলো পারলে না সেগুলো ভিডিও চালিয়ে একবার করে দেখে নাও। বইয়ে যেমন আমরা, যারা বেশি বই খোলে তাদের যেমন পাতাটা ডাইরেক্ট খুলতে পারে, যে রাশি বিজ্ঞান বললো বইটা এরকম বন্ধ আছে, ডাইরেক্ট খুললো রাশি বিজ্ঞান বেরোলো, সেরকম ভিডিওগুলো যদি তোমরা বারবার দেখো, তোমরা এমন জায়গায় স্কিপ করবে ডাইরেক্ট আঙুল দিয়ে, যে অঙ্কটা তোমার প্রয়োজন আছে ঠিক সেই অঙ্কে পৌঁছে যাবে। সেরকম যদি করতে পারো তাহলে জানবে যে হ্যাঁ, ভিডিওগুলো যতবার তোমার দেখা উচিত ততবার তুমি দেখেছো, না হলে জানবে যে ওটা ইউটিউবে যেমন দেখে, কিংবা টিকটক ভিডিও ভেবে, যদি আমার ভিডিওগুলোকে তোমরা টিকটক ভিডিও ভেবে দেখো তাহলে তো সেখান থেকে কিছু জ্ঞান তোমরা পাবে না, তাই না? অনেক মনোযোগ সহকারে খাতা পেন বই নিয়ে বসে একটু একটু করে পজ করে করে দেখে দেখে ভিডিওগুলো দেখতে হবে। আর অঙ্ক তোমরা যদি আমার কাছে ব্যাচে পড়তে আসতে এই সময়, তাহলে আমি তোমাদেরকে পুরোনো অঙ্ক প্র্যাকটিস করতে দিতে পারতাম, নিজের চোখে দেখতে পারতাম যে তোমরা প্র্যাকটিস করছো কি করছো না, কিন্তু সেটা তো অনলাইনে সম্ভব নয়। সুতরাং
সেটা বাড়িতে পুরোনো চ্যাপ্টার গুলো আমি বলি বা না বলি তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, এবং না পারলেই ভিডিও খুলে দেখবে, সমস্ত কিছু বলা আছে ভিডিওতে। ঠিক আছে, টাটা।